সাইমুম সিরিজ 2 অপারেশন তেল আভিভ 2 8 7 মার্চ সাইমুমের অভ্যুত্থানের পর 11 দিন পার হয়ে গেছে। এই 11 দিনে ওলটপালট হয়ে গেছে ইসরায়েলের চেহারা। দুযুগেরও বেশি আগে যেসব ফিলিস্তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল তারা সকলেই ফিরে এসেছে দেশে। সাইমুমের অ্যাডমিনিস্ট্রেশন স্কোয়াড নতুন প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। অফিস, আদালত ও কলকারখানায় এবং কৃষিক্ষেত্রে ফিলিস্তিনের আদি ইহুদি বাসিন্দাদের অধিকারে কোনো হস্তক্ষেপ করা হয়নি। দ্বিতীয় মহাযুদ্ধের পর যেসব ইহুদি ফিলিস্তিনে এসেছে তাদেরকে অফিস, আদালত ও কলকারখানা থেকে বহিষ্কার করা হয়েছে। ফিলিস্তিনে অবাঞ্ছিত বহিরাগত হিসেবে তাদের গণ্য করা হয়েছে। ইলাতের নিকটবর্তী দুর্গম পার্বত্য এলাকার আশ্রয় শিবিরে ইসরায়েলের 5 লক্ষ সামরিক, আধা সামরিক ও উগ্র যুবশক্তিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। সাইমুম এদেরকে জিম্মি হিসেবে রেখেছে। ফিলিস্তিনের জাতীয় সরকারের ওপর বাইরের ইহুদি মুরব্বিদের প্ররোচনায় বাইরে থেকে কোনো আঘাত এলে এদের ওপর আঘাত হানা হবে। বিদেশি ইহুদি মুরব্বিদের ষড়যন্ত্রের পাল্টা উত্তর হিসেবে এদেরকে ব্যবহার করবে সাইমুম। এই 11 দিনে সাইমুম ফিলিস্তিন জাতীয় সরকারের সেনাবাহিনী গড়ে তুলেছে। সাইমুমের কর্মীসেনা সহ ফিলিস্তিনের 5 লক্ষ মুসলিম যুবককে নিয়ে এ সেনাবাহিনী গঠিত হয়েছে। ফিলিস্তিনকে একটি অস্ত্রাগারে পরিণত করেছিল ইসরায়েলিরা, সুতরাং অস্ত্রের অভাব হয়নি। সৌদি আরব, জর্দান ও লিবিয়ার বিমানবাহিনী ও নৌবাহিনীর অফিসার ও ক্রুদের সংগোপনে ফিলিস্তিনে আনা হয়েছে। তারা ফিলিস্তিন জাতীয় সরকারের বিমান ও নৌবাহিনীকে পূর্ণ কর্মক্ষম করে তুলেছে। মিশর, পাকিস্তান ও ইরান থেকে আণবিক বিশেষজ্ঞদের আণবিক গবেষণা ও পরীক্ষা কেন্দ্র নেগেভ মরুভূমির ডিমোনায় আনা হল। অভ্যন্তরীণ নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হবার পর অফিস, আদালত ও কলকারখানার কাজ শুরু করা হল। এরও 7 দিন পর ডিমোনার 11টি আণবিক বোমাকে ব্যবহারোপযোগী করে তোলা হল এবং মুহূর্তের নোটিশে তা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে এমন প্রস্তুতি সম্পন্ন হবার পর বিমান ও নৌবন্দর খুলে দেওয়া হল। কিন্তু অনুসৃত অভ্যন্তরীণ নীতি সম্পর্কে কঠোর গোপনীয়তা রক্ষা করা হল। প্রচার নয়, দ্রুত কাজ, এই নীতি গ্রহণ করল সাইমুম নিয়ন্ত্রিত নতুন জাতীয় সরকার। ঘটনাপ্রবাহের স্বাভাবিক বিকাশের ফলে যেটুকু প্রকাশ পায় তার বেশি কিছু প্রকাশ করতে চায় না সরকার। অভ্যুত্থানের দিন 7 পর চীন ও ফ্রান্স সহ অধিকাংশ আফ্রিকা, এশিয়া ও পশ্চিম ইউরোপীয় দেশের স্বীকৃতি পাওয়া গেল। তবে মুসলিম দেশগুলো বোধগম্য কারণেই ফিলিস্তিনে জাতীয় সরকার সম্পর্কে কঠোর নীরবতা পালন করছে। তাদের এই নীরবতার ফলে ফিলিস্তিন বিপ্লবের সঠিক প্রকৃতি সম্পর্কে মুসলমানদের চিহ্নিত শত্রুরা কিছু আঁচ করতে সমর্থ হল না। জাতিসংঘ মিশন ও বিদেশি সাংবাদিকদের রিপোর্ট থেকে ফিলিস্তিনের নতুন সরকার সম্পর্কে বাইরে যে ধারণা দাঁড়াল তা হল ইসরায়েলের নতুন সরকার একটি আঞ্চলিক জাতীয়তাবাদী সরকার। ইহুদি, খ্রিস্টান ও মুসলমান সকলেই সেখানে সমান অধিকার লাভ করবে। ফিলিস্তিনের লক্ষ লক্ষ বাস্তুহারা মুসলমান তাদের পূর্বের বাস্তুভিটা ফিরে পাচ্ছে। অপরদিকে লক্ষ লক্ষ বহিরাগত ইহুদি তাদের নাগরিক অধিকার হারিয়ে উদ্বাস্তু জনগোষ্ঠীতে পরিণত হচ্ছে। মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হল বিশ্বের রাজধানীগুলোতে। একমাত্র দক্ষিণ আফ্রিকা ছাড়া আফ্রিকা ও এশিয়ার প্রত্যেকটি দেশ ফিলিস্তিন জাতীয় সরকারের নীতি সমর্থন করল। সরকার অভিনন্দিত হল। এই সময় মুসলিম দেশগুলো প্রায় একসাথে ফিলিস্তিন সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি জ্ঞাপন করল। ব্রিটেন নতুন সরকারের সমালোচনা করল এবং নতুন ইহুদি উদ্বাস্তু সমস্যার দিকে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করল। সোভিয়েত ইউনিয়ন নীরবতা অবলম্বন করল। বোঝা গেল কিছুটা অস্বস্তি বোধ করছে সোভিয়েত সরকার। সবচেয়ে মজার ব্যাপার ঘটল আমেরিকায়। ভীষণ হইচই শুরু হল সেখানকার ইহুদি সার্কেলে। কিন্তু ফিলিস্তিনের নতুন সরকার প্রশ্নে মার্কিন সিনেট ও কংগ্রেসের একটি শক্তিশালী গ্রুপ মার্কিন ইহুদিদের ইসরায়েল নীতির তীব্র সমালোচনা করল। তারা পরিষ্কারভাবে জানাল, মার্কিন যুক্তরাষ্ট্রকে আর তারা ইহুদিদের হাতের পুতুল সাজতে দেবে না। ইহুদি স্বার্থ উদ্ধারের জন্য আর তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যবহৃত হতে দেবে না। মার্কিন ইহুদিদের তারা আরও পরামর্শ দিল, হইচই করে ইহুদি উদ্বাস্তু সমস্যা সমাধান করা যাবে না। যেমন করে বিশ্ব ইহুদি মুরব্বীরা ফিলিস্তিনে ইহুদি রপ্তানি করেছিল, ঠিক তেমনিভাবেই উদ্বাস্তু ইহুদিদের সেখান থেকে ফিরিয়ে আনা উচিত। অথবা ফিলিস্তিনি আরব মুসলমানদের সেই আবাসভূমিতে বিশ্বস্ত পড়শি সেজে বসবাস করার মানসিকতা ইহুদিদের সৃষ্টি করতে হবে।